স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং সি প্রোগ্রামের এই পর্যায়ে আমরা গত পাঠে অ্যারে নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অ্যারে সম্পর্কে। সিকিউর জন্য অ্যারে অতটা গুরুত্বপূর্ণ না হলেও এমসিকিউর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যারে শব্দের অর্থ হচ্ছে শ্রেণী, সমজাতীয় এবং সাজানো ডাটাকে অ্যারে বলে। আমরা অ্যারের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, তোমরা প্রত্যেকটা প্রকারভেদে ভালো করে পড়ে নিবে এমসিকিউর জন্য। আমি আবারও বলে রাখতেছি যে এই অধ্যায় থেকে তোমাদের সিকিউতে 2টি প্রশ্ন থাকবে এবং এমসিকিউতে কমপক্ষে 4টি প্রশ্ন আসবে। তোমরা আরো যে বিষয়টা ভালো করে মনে রাখবা যে তোমাদের অ্যাডমিশন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টের জন্য আইসিটি বরাবরের মতোই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনই তোমাদের টেক্সট বুক ভালো করে পড়বা, কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করবা, তারা কিন্তু অ্যাডমিশন টেস্টে আইসিটিতে ভালো করবা। যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আইসিটি অংশ ভালো করতে হবে। এখনো যদি তোমরা ভালোভাবে পড়ে ফেলো, এখনো যদি তোমরা অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনটা নিয়ে নাও একই সাথে, তাহলে পরবর্তীতে তোমাদেরকে এত বেগ পেতে হবে না। তো আমরা আজকে প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে ফাংশন। আমরা গত পাঠে অ্যারে নিয়ে আলোচনা করছি, আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন প্রোগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাংশন সম্পর্কে তোমরা যারা সায়েন্সে আছো তারা কিন্তু মোটামুটি অনেক কিছুই জেনেছো সে হাই স্কুল লেভেল থেকে। তো সি প্রোগ্রামেও বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করা হয়। আমরা আজ প্রোগ্রামের ফাংশন সম্পর্কে জানবো। বীজগণিতের ফাংশন লেখার সিস্টেম একরকম, আর প্রোগ্রামিং এ ফাংশন লেখার সিস্টেম অন্যরকম। তো চলো আমরা দেখি যে আসলে এখানে ফাংশনটা কেমন এবং এখানে ফাংশনের কাজ কি। সি প্রোগ্রাম রচনার সময় বিষয়বস্তু অনুসারে প্রোগ্রামকে কতগুলো ভাগে ভাগ করে রচনা করা যায়, অর্থাৎ প্রোগ্রামকে কতগুলো ভাগ করে রচনা করা যায়। যেমন ধরো তোমাদের বাড়িতে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয়, মনে রাখবা আমরা বাস্তবিক জীবনে আমরা যতগুলো মানে প্রোগ্রাম করি, যেমন ধরো যে কোনো অনুষ্ঠান আয়োজন করি। ধরো একটা প্রতিষ্ঠান 16 ডিসেম্বরের আয়োজন করলো, একটা প্রতিষ্ঠান 21শে ফেব্রুয়ারির আয়োজন করলো, অথবা কারো বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন হলো, অথবা কারো বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হলো। এখন এই অনুষ্ঠানটাকে কিন্তু কতগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়। তাহলে ঠিক একইভাবে আমরা যখন কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করব, তখন আমরা সেই সমস্যাটাকে তার বিষয়বস্তু অনুসারে কতগুলো ভাগ করে যদি রচনা করি, তাহলে কিন্তু দ্রুত ভুলগুলোকে ফাইন্ড আউট করা যাবে, ভুলগুলোকে সংশোধন করা যাবে এবং দ্রুত এবং সহজে কিন্তু প্রোগ্রাম লেখা যাবে। এই ধরনের প্রতিটি ভাগকে ফাংশন বলে। তাহলে আমরা বুঝতে ফেললাম যে ফাংশন কি, যে আমরা প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে বিষয়বস্তু অনুসারে ভাগ করে ফেলবো, আর প্রত্যেকটা ভাগকে এক একটা ফাংশন বলে। তাহলে বিভিন্ন প্রকার গাণিতিক কাজের জন্য ব্যবহৃত শব্দ সংকেতকে ফাংশন বলে। আমরা গাণিতিক কাজের জন্য বিভিন্ন ধরনের শব্দ সংকেত ব্যবহার করি, যেমন সাইন, কস, টেন, রুট ওভার। এগুলো সব হচ্ছে কিন্তু এক একটা ফাংশন। যেমন বর্গমূল, কোন সংখ্যার বর্গমূল বের করার জন্য সংক্ষেপে SQRT, অর্থাৎ স্কোয়ার রুট। বর্গমূল মানে হচ্ছে স্কোয়ার রুট, সংক্ষেপে এটা। কোন সংখ্যার বর্গমূল বের করার জন্য সংক্ষেপে এই ফাংশনটা ব্যবহার করা হয়। তাহলে এটা আমরা আগেই বলছি যে গাণিতিক কাজের জন্য ব্যবহৃত শব্দ সংকেতকেও কিন্তু ফাংশন বলে, আর বর্গমূল বের করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে বর্গমূল বের করার ফাংশন কোনটি। আর মনে রাখবে এখানে ফাংশন লেখার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ফার্স্ট ব্র্যাকেট খালি থাকবে। আমরা যখন এই প্রোগ্রামিং এর শুরুতে, অর্থাৎ এই অ্যালগোরিদমের পর আমরা যখন মূল প্রোগ্রাম নিয়ে আলোচনা শুরু করছি, সেখানে কিন্তু আমরা বলছিলাম মেইন ফাংশন লেখার সময় মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট খালি রাখতে হবে। ঠিক একইভাবে দেখো SQRT, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে ডিজিটের রুট তুমি বের করতে চাও সেই ডিজিটটাকে তুমি ভিতরে লিখে দিবা SQRT। ভিতরে লিখে দিলেই হবে SQRT 30। তাহলে রুট ওভার SQRT 30 মানে রুট ওভার 30। তোমাকে এটা মনে রাখতে হবে। SQRT হচ্ছে বর্গমূল বের করার ফাংশন। তাহলে প্রোগ্রামের কিছু অংশ মূল প্রোগ্রামের বাইরে লিখে রাখলে তাকে সাব প্রোগ্রাম বলা হয়। তাহলে এখানে দেখো আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, যে প্রোগ্রামের কিছু অংশ যদি আমরা মূল প্রোগ্রামের বাইরে লিখি তাকে বলে সাব প্রোগ্রাম। আর সাব প্রোগ্রাম ব্যবহার করার ফলে প্রোগ্রামের আকার ছোট হয়ে যায়। যেমন ধরো তুমি একটা বিয়ের অনুষ্ঠান করবা, তো বিয়ের অনুষ্ঠানে ধরো তোমার গায়ে হলুদের প্রোগ্রাম, তারপরে ধরো তোমার মূল বিয়ের প্রোগ্রাম, বৌভাতের প্রোগ্রাম। তো যে যতগুলো প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা যদি টোটাল প্রোগ্রাম হচ্ছে বিয়ের প্রোগ্রাম, এরপরে গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে একটা সাব প্রোগ্রাম, মূল বিয়ের প্রোগ্রাম হচ্ছে হচ্ছে একটা সাব প্রোগ্রাম, বৌভাতের প্রোগ্রাম হচ্ছে একটা সাব প্রোগ্রাম। অর্থাৎ তুমি যতগুলো অনুষ্ঠান করবা প্রত্যেকটা
প্রোগ্রাম যদি আলাদা আলাদা হয় এবং প্রত্যেকটা প্রোগ্রাম যদি আলাদা আলাদা করা হয়, তাহলে কি হবে, যে প্রোগ্রামের ভুলগুলো তুমি দ্রুত বের করতে পারবা। তাহলে এবং দেখো এই যে বিষয়টা, যে প্রোগ্রামের কিছু অংশ মূল প্রোগ্রামের বাইরে লিখে রাখলে তাকে বলা হয় সাব প্রোগ্রাম, আর সাব প্রোগ্রাম ব্যবহার করলে প্রোগ্রামের আকার ছোট হয়ে যায়। তাহলে বড় প্রোগ্রাম বুঝে এবং সংশোধন করা কষ্টসাধ্য ব্যাপার। তোমাকে যখন অনেক বড় একটা প্রোগ্রাম দিবে, তখন তুমি সেটা বুঝে উঠে এবং সে ভুল থাকলে সেটা সংশোধন করা কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু যদি তোমাকে প্রোগ্রামগুলোকে ছোট ছোট করে অর্থাৎ সাব প্রোগ্রাম আকারে দেওয়া হয়, তখন তুমি কি করবা, দ্রুত কিন্তু সেখান থেকে পড়ে বুঝতে পারবে এবং তুমি ভুল থাকলে সেটাকে সংশোধন করতে পারবা। এই ভাগগুলোকে সাব প্রোগ্রাম বা সি প্রোগ্রামের ফাংশনও বলা হয়। তাহলে এই যে সাব প্রোগ্রাম, এই সাব প্রোগ্রামকে কিন্তু সি প্রোগ্রামের ফাংশন বলা হয়। তাহলে আমরা বুঝে ফেললাম যে আসলে ফাংশনটা কি, সি প্রোগ্রামের ফাংশনের কাজ কি, এবং আমরা কেন এখানে ফাংশন ব্যবহার করব। তো মনে রাখবে, সি প্রোগ্রাম নিজেই কিন্তু একটা ফাংশন, অর্থাৎ সি প্রোগ্রামের মূল প্রোগ্রাম অর্থাৎ মেইন ফাংশন, সি প্রোগ্রামের মূল প্রোগ্রাম কিন্তু মেইন ফাংশন, আর মেইন ফাংশন নিজেই কিন্তু একটা ফাংশন। মেইন ফাংশন নিজেই কিন্তু একটা ফাংশন। এবার আসো ফাংশনের সুবিধা। ফাংশন ব্যবহার করলে আমরা প্রোগ্রামে কি কি সুবিধা পেতে পারি। ফাংশন প্রোগ্রামকে ছোট করে। তোমরা একটু আগে দেখছো যে আমরা যদি একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট খণ্ড খণ্ড আকারে রচনা করি, তাহলে সেখান থেকে সেটা পড়ে বুঝে এবং সেটা সংশোধন করা কিন্তু খুবই সহজ। তো ফাংশন প্রোগ্রামকে ছোট করে। প্রোগ্রামের আকার ছোট হয় বিধায় প্রোগ্রাম নির্বাহে সময় কম লাগে। প্রোগ্রামের আকার ছোট হলে সেটা নির্বাহ করতে সময় কম লাগে। তোমরা এটা সবসময় খেয়াল রাখবা। প্রোগ্রাম সংরক্ষণের মেমোরিতে জায়গা কম লাগে। প্রোগ্রাম লিখতে সময় কম লাগে। প্রোগ্রাম পড়ে বুঝেও সংশোধন করা সহজে। তাহলে দেখো ফাংশনের কত সুবিধা, যে আমরা ইতিপূর্বে অ্যারে নিয়ে আলোচনা করছি। অ্যারের কিন্তু সুবিধা অসুবিধা মিলাইয়া আমরা অনেক কিছুই পাইছি। এরপরেও কিন্তু বড় বড় প্রোগ্রাম রচনার সময় অ্যারে ব্যবহার করা, এই অ্যারে নিয়ে কাজ করার সময় কিন্তু আমাদেরকে আসলে অনেকগুলো ফাংশন ব্যবহার করে। মানে প্রোগ্রাম কিন্তু ফাংশন ছাড়া হয় না, ফাংশন ব্যবহার করতেই হয়। তাহলে তোমরা ইতিমধ্যে বুঝেই ফেলছো যে ফাংশনটা আসলে কি, আর ফাংশন আমরা কেন ব্যবহার করব। আর ফাংশন ব্যবহার করলে দেখো কি যে সুবিধাগুলো আমরা পাচ্ছি। এরপর আসো, ফাংশন ব্যবহার করলে প্রোগ্রামের কোনো অংশ মূল প্রোগ্রামে বারবার লেখার প্রয়োজন হয় না। অর্থাৎ তুমি ফাংশন ব্যবহার করলে কোনো অংশ মূল প্রোগ্রামে বারবার লেখার প্রয়োজন হয়। ধরো তুমি যে একটা প্রোগ্রামকে 4টা খণ্ড করে ফেললে, তাহলে 4টা খণ্ড আলাদা আলাদা হবে। 4টা খণ্ড আলাদা আলাদা হবে এবং এই 4টা খণ্ড পড়ে বোঝা, সংশোধন করা এবং 4টা খণ্ড লিখতে সময় লাগবে কম, এবং এটা নির্বাহ করতে সময় লাগবে কম, এবং ভুল সংশোধন করে কিন্তু সহজ হবে। এবার আসো আমরা দেখবো লাইব্রেরি নামে একটা ফাংশন সম্পর্কে। লাইব্রেরি ফাংশন, প্রত্যেক ভাষার নিজস্ব কিছু শব্দ থাকে যা ওই ভাষায় বিল্ট ইন আকারে দেওয়া থাকে। এখানে আসলে আমি বিল্ট ইন কথাটা বলিনি। বিল্ট ইন মানে হচ্ছে ডিফল্ট আকারে। যেমন ধরো তোমরা মোবাইল কেনার সময় কিছু অ্যাপস পাইছো, যে অ্যাপস গুলো তোমরা চাইলেই কিন্তু ডিলিট করতে পারবে না। তোমরা মোবাইল কেনার সময় যে অ্যাপস গুলো পাইছো, সেই কিছু অ্যাপস কিন্তু তোমরা চাইলে ডিলিট করতে পারবে না। এগুলোকে বলে ডিফল্ট অ্যাপ অথবা বিল্ট ইন। অর্থাৎ এটা তৈরি করার সময়, মোবাইল তৈরি করার সময় এটাকে মেমোরি প্রসেসরের ভিতরে সেট করে দিছে, এখান থেকে কেউ এটা ডিলিট করতে পারবে না। তাহলে প্রত্যেক ভাষার নিজস্ব কিছু শব্দ আছে যা ওই ভাষায় বিল্ট ইন আকারে দেওয়া থাকে। যখন এই ফাংশনগুলো সোর্স প্রোগ্রামে ব্যবহার করা হয়, তখন কম্পাইলার উক্ত বিল্ট ইন ফাংশন থেকে ক্যালকুলেশন করে না। অর্থাৎ আমরা যখন এই শব্দগুলো ব্যবহার করব, আমরা যখন এই ফাংশনগুলো প্রোগ্রামে ব্যবহার করব, তখন কি করবে কম্পাইলার কাজ হচ্ছে অনুবাদ করা। কম্পাইলার বিল্ট ইন ফাংশন থেকে এটাকে ক্যালকুলেট, অর্থাৎ এটার রেজাল্ট, এটার অর্থ খুঁজে বের করে নিয়ে আসে, এটার অর্থ খুঁজে বের করে নিয়ে আসে। তাহলে যখন এই ফাংশনগুলো সোর্স প্রোগ্রামে ব্যবহার করা হয়, তখন কিন্তু কম্পাইলার উক্ত বিল্ট ইন ফাংশন থেকে এই ফাংশনগুলোর অর্থ, এই ফাংশনগুলোর মিনিংটা, এই ফাংশনগুলোর রেজাল্টটা ক্যালকুলেশন করে নিয়ে আসে। যেমন ধরো √5, তো √5 কত, এই √5 যে ক্যালকুলেশনের যে প্রসেসটা, সেটা কিন্তু বিল্ট ইন ফাংশনের ভিতরে দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু লাইব্রেরি ফাংশন। তাহলে সকল বিল্ট ইন ফাংশনকে কিন্তু, এই সকল বিল্ট ইন ফাংশনকে বলা হয় লাইব্রেরি ফাংশন। যেমন ধরো স্কোয়ার রুট, এটা হচ্ছে স্কোয়ার রুট বর্গমূল, এই যে স্কোয়ার রুট, এখন তুমি যদি √5 লিখো, তাহলে কি হবে, এই √5 এর মানটা সে বিল্ট ইন ফাংশন থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসবে। যেমন ধরো সাইন 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি, তারপরে ধরো মডুলাস অফ 5, মডুলাস অফ 6, মডুলাস অফ -5, এই ধরনের ফাংশনগুলোর মান সে কি করবে, সে সোর্স প্রোগ্রাম থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসবে। অর্থাৎ সোর্স প্রোগ্রাম মানে আমরা যখন এটা উৎস প্রোগ্রাম, আমরা যখন প্রোগ্রাম লিখবো, প্রোগ্রামে যদি আমরা ব্যবহার করি, তখন কম্পাইলার কি করে, বিল্ট ইন ফাংশন থেকে এদের মানকে ক্যালকুলেশনকে হিসেব করে নিয়ে আসে। অর্থাৎ এইগুলা বের করার জন্য আলাদা কোনো ফাংশনের দরকার হয় না। এই যেমন ধরো ABS, এটা হচ্ছে ফর্ম মান বের করার ফাংশন, এরপর আছে সাইন, এরপর হলো কজ। চাইলে মনে রাখবা যে ফাংশনগুলো, যে শব্দগুলো
ফাংশন, যে শব্দগুলো সি প্রোগ্রামের ভিতরে বিল্ডিং আকারে দেওয়া আছে ওগুলোকে বলে লাইব্রেরি ফাংশন, ওগুলো বলে লাইব্রেরি ফাংশন। আর এগুলো কিভাবে ক্যালকুলেশনটা করে, আমরা যখন সোর্স প্রোগ্রাম মানে উৎস প্রোগ্রাম, আর উৎস প্রোগ্রাম নিয়ে কিন্তু আমরা অনেক আগেই আলোচনা করছি যে আমরা যে প্রোগ্রামটা লিখবো, আমরা যে প্রোগ্রামটা কম্পিউটারে টাইপ করবো তার নাম হচ্ছে কিন্তু উৎস প্রোগ্রাম। মনে রাখবো, আমরা যে প্রোগ্রামটা কম্পিউটারে টাইপ করব সেই প্রোগ্রামটার নামই হচ্ছে উৎস প্রোগ্রাম। তাহলে আমরা উৎস প্রোগ্রাম কিন্তু আমরা আমাদের ভাষা অর্থাৎ ইংরেজি ভাষায় রচনা করব। আমরা যখন উৎস প্রোগ্রামের ভিতরে √5 কথাটা লিখবো, তখন এই √5 এর মান কি করবে, কম্পাইলার বিল্ট ইন ফাংশন থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসবে। কারণ এই √5 এর যে মিনিংটা, √5 এর অর্থ কি বা √5 এর নাম কি, সেটা কিন্তু বিল্ট ইন আকারে এই সি প্রোগ্রামের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমরা জেনে নিলে যে লাইব্রেরি ফাংশন কোনগুলো আর লাইব্রেরি ফাংশনের কাজ কি। লাইব্রেরি ফাংশন মনে রাখবে বিল্ট ইন আকারে দেওয়া থাকে, বিল্ট ইন আকারে যে ফাংশনগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। তাহলে এই স্কোয়ার রুট, এভিএস, সাইন, কজ, এরকম অনেকগুলো ফাংশন আছে কিন্তু। লাইব্রেরি ফাংশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনট্রিনসিক লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরি ফাংশন। তাহলে লাইব্রেরি ফাংশনের প্রকারভেদটা তোমাদেরকে এমসিকিউর জন্য মুখস্থ রাখবে। আর আরো একটা জিনিস যেটা মুখস্থ রাখতে হয়, যে বিল্ট ইন আকারে যে ফাংশনগুলো দেওয়া থাকে তার নাম কি, তার নাম হচ্ছে লাইব্রেরি ফাংশন। এমসিকিউর জন্য কিন্তু এই কথাটা মনে রাখবা। লাইব্রেরি ফাংশনের প্রকারভেদটাও নামগুলো তোমাদেরকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এবার আসলে ইউজার ডিফাইন্ড ফাংশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। ইউজার ডিফাইন্ড, ইউজার মানে যিনি প্রোগ্রাম রচনা করেন তিনি নিজের মতো করে কিছু ফাংশন তৈরি করে করে নিতে পারেন, তার নাম হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার যে ফাংশনগুলো তৈরি করে তার নাম হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। দেখো, কখনো কখনো প্রোগ্রামার তার নিজের প্রয়োজনে ফাংশন তৈরি করেন, অর্থাৎ তুমি দেখলা যে বিল্ট ইন আকারে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, বিল্ট ইন আকারে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, কিন্তু এরপরেও তুমি একটা প্রোগ্রাম রচনার সময় তুমি তোমার সুবিধা মতো, তুমি তোমার পছন্দ মতো কোনো ফাংশন পাচ্ছ না, তখন তুমি নিজে নিজে কিছু ফাংশন তৈরি করে নিতে পারো। এই ফাংশনগুলোকেই বলে ইউজার ডিফাইন্ড ফাংশন। দেখো, কম্পাইলারে লাইব্রেরি ফাংশন থাকা সত্ত্বেও প্রোগ্রাম রচনার সময় চাহিদা অনুযায়ী সব রকম ফাংশন পাওয়া যায় না। ভালো করে কথাটা কিন্তু বোঝার চেষ্টা করো, যে কম্পাইলারে লাইব্রেরি ফাংশন আছে কিন্তু এর পরেও চাহিদা অনুযায়ী কিন্তু সব রকম ফাংশন পাওয়া যায় না। যে তুমি যখন অনেক বড় প্রোগ্রামার হয়ে যাবে তখন তুমি নিজে বুঝতে পারবে যে এই প্রোগ্রামের এই ফাংশনটা আমার কাজে লাগতেছে না, বা আমি যদি এই ফাংশনটাকে একটু নাম চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হয়। প্রোগ্রামার তার প্রয়োজন অনুযায়ী যেই সকল ফাংশন তৈরি করেন তাকে বলে ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে ইউজার ডিফাইন্ড ফাংশন কি, প্রোগ্রামার তার নিজের প্রয়োজনে যে সকল ফাংশন তৈরি করে তাকে বলে ইউজার ডিফাইন্ড ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ফাংশন কেন করা হয়, যে চাহিদা অনুযায়ী সব রকম ফাংশন লাইব্রেরি ফাংশনে নাই, এই কারণে ইউজার ডিফাইন্ড ফাংশনের আবির্ভাব। তাহলে ইউজার ডিফাইন্ড ফাংশনের আকার, আকৃতি, নাম, সমস্যা দাঁড়ানোর সমাধানের কৌশল। দেখো, ইউজার ডিফাইন্ডের আকার, আকৃতি ও নাম কার উপর নির্ভর করে, সমস্যার ধরন এবং সমাধানের কৌশলের উপর নির্ভর করে। তোমরা কিন্তু এই জায়গাটা একটু ভালো করে দেখো, যে তোমার ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম তুমি কার উপর ভিত্তি করে দিবা, সেটা হবে তোমার সমস্যার ধরন এবং সমাধানের কৌশলের উপরে। যে লাইব্রেরি ফাংশন কিন্তু ফিক্সড, লাইব্রেরি ফাংশনকে তুমি কোনোভাবেই কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। লাইব্রেরি ফাংশনে কোনো পরিবর্তন, তো কোনো ইচ্ছে মতো তুমি কিছু করতে পারবে না। কারণ তোমরা জানো যে তোমরা শুরু থেকেই বাংলা ভাষার কথা শিখছো, এরপরে তোমরা ইংরেজি ভাষা শিখতেছো, অনেকে আরো বিভিন্ন ধরনের ভাষা জানো। প্রত্যেক ভাষার নিজস্ব কিছু রীতি আছে, যে বাংলা ভাষা লেখার পরে আমাদেরকে যখন লাইন একদম শেষ হয়েছে তখন আমরা দাড়ি ব্যবহার করি, কখন আমরা কমা ব্যবহার করি, কখনো সেমিকোলন ব্যবহার করি, ইংরেজি ভাষায় আমরা ফুল স্টপ ব্যবহার করি। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু প্রত্যেক ভাষার কিছু রীতি, প্রত্যেক ভাষার সৃষ্টির সময় এগুলোকে সেট করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে যখন সি প্রোগ্রামের আবির্ভাব হয় তখন সি প্রোগ্রামে কিছু ফাংশনকে একবারে সেট করে দিয়েছে যেটা একবারে সুনির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে √5 মানে √5, √স্কোয়ার রুটকে আর অন্য কোনো ধরনের কাজে ব্যবহার করা হয় না। sin 90 ডিগ্রি শুধুমাত্র ডিগ্রি পরিমাপের জন্য অর্থাৎ ব্যবহার করা হচ্ছে, কিন্তু এইটা তুমি আর অন্য কোনো কাজে লাগাইতে পারবে না। অর্থাৎ লাইব্রেরি ফাংশনে যা কিছু আছে সব হচ্ছে ফিক্সড। তাহলে কিন্তু তুমি তোমার প্রয়োজন মতো যদি কোনো কিছু করতে চাও তাহলে যেটা করবে সেটা নাম হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ফাংশনের আকার কেমন হবে, তার আকৃতি কি হবে, তার নাম কি হবে, এটা তুমি কিভাবে দিবা, এটা তো আসলে ইচ্ছে মতো দিলেই চলে। তবে সবসময় মনে রাখবা, তুমি যে প্রবলেমটা সলভ করতেছো, তুমি যে সফটওয়্যার তৈরি করতেছো, সেই সফটওয়্যারের ধরনের উপর এবং তার সমাধানের কৌশলের উপর যদি তুমি তার আকার, তার আকৃতি, তার নাম দাও তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। একটা নির্দিষ্ট কাজের জন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রামার কর্তৃক ব্যবহৃত ফাংশনগুলো নামে ও বর্ণনায় ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ একই সফটওয়্যার তোমরা দেখবা অনেক ব্যক্তি বানাইছে, একই সফটওয়্যার বিভিন্ন ধরনের লোকে বানাইছে।
এই যে ধরো ইয়েতে ক্লাউডের ভিতরে ফটো রাখার জন্য যে অ্যাপস গুলা, অনেক অ্যাপস আছে, তোমরা এই যে প্লে স্টোরে গেলে দেখবা। তারপরে ধরো তোমার এই যে ইয়াটা, এই যে ভয়েস রেকর্ডার, অনেক অনেক ব্যক্তি বানাইছে। তারপর এই যে বিভিন্ন একটা সফটওয়্যার অনেক লোকে বানায়, কিন্তু আসলে এক একজন এক একভাবে বানায়, এক একজনের কাজ এক এক রকম। তো প্রোগ্রাম লেখার সময় এক একজন একই ফাংশন এক এক নামে ব্যবহার করেন, তাহলে একটি নির্দিষ্ট কাজের জন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রামার কর্তৃক ব্যবহৃত ফাংশনগুলো নামে ও বর্ণনায় ভিন্ন ভিন্ন হতে পারে। ধরো আব্দুল করিম একজনের প্রোগ্রাম বানাইছে, সে ফাংশনের নাম দিলে একরকম, আবার জলিল প্রোগ্রাম বানাইছে, সে ফাংশনের নাম দিলে আরেক রকম, কিন্তু কাজ কিন্তু একই রকম হবে, এক একজন এক এক ভাবে। অর্থাৎ ইউজার ডিফাইন্ড ফাংশন পুরোটাই কিন্তু ইউজারের মোটিভের উপর নির্ভর করে, উনি কি নাম দিবেন সেটা ওনার ব্যাপার। তবে সবসময় মনে রাখতে হবে যে সমস্যার ধরন এবং সমাধানের কৌশলের উপর এবং কাজের সাথে মিলিয়ে যদি নাম দেওয়া হয় তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। তাহলে একটা নির্দিষ্ট কাজের জন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রামার কর্তৃক ব্যবহৃত ফাংশনগুলো নামে ও বর্ণনায় ভিন্ন ভিন্ন হতে পারে। ধরো তুমি একটা বই দোকান দিছো, বই দোকানের নাম লিখে রাখছো কুলিং কর্নার, তাহলে তো মানে মানুষ বিভ্রান্তিতে পড়বে। তুমি বিক্রি করতেছো বই, কিন্তু দোকানের নাম হচ্ছে কুলিং কর্নার। তো এই এই নামগুলা এইরকম যেন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। একটি ইউজার ডিফাইন্ড ফাংশন কতগুলো স্টেটমেন্ট নিয়ে গঠিত হয়। ইউজার ডিফাইন্ড ফাংশনের বর্ণনা মেইন ফাংশনের উপরে কিংবা নিচে থাকে, কিন্তু ভিতরে নয়। তাহলে ইউজার ডিফাইন্ড ফাংশনের বর্ণনাটা, অর্থাৎ ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে যে তোমার ঘোষণা, ইউজার ডিফাইন্ড ফাংশনের ডিক্লারেশনটা তোমাকে কোথায় দিতে হবে, মেইন ফাংশনের উপরে কিংবা নিচে, কিন্তু মেইন ফাংশনের ভিতরে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু করা যাবে না। তোমাকে পূর্বেই ইউজার ডিফাইন্ড ফাংশনের ঘোষণা দিয়ে আসতে হবে যে আমি এই ফাংশনগুলো ব্যবহার করতেছি, যে আমি এই ফাংশনগুলো ব্যবহার করবো। ধরো আমরা কোনো কিছু যোগফল নির্ণয়ের জন্য আমি চাইলে একটা ফাংশন ব্যবহার করতে পারি। ধরো আমার ফাংশনের নাম দেবো আমি এইটা অ্যাড। আমরা প্রোগ্রাম লেখার সময় কিন্তু এগুলো পাবো। এই যে ইউজার ডিফাইন ফাংশন যে আসলে বড় প্রোগ্রাম রচনার সময় লাগে, ছোট প্রোগ্রামের সময় লাগে না। এই যে অ্যাড নামে ফাংশনটা কিন্তু আমি মেইন ফাংশনের পূর্বে ঘোষণা দেব, তারপরে দেখো আমি মেইন লিখবো, মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে বাকি যা হবে সব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এখানে আমরা অবশিষ্ট লাইনগুলো লিখবো প্রোগ্রামে। তাহলে এই যে এই অ্যাডটা হচ্ছে কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন। তো ইউজার ডিফাইন ফাংশন কতগুলি স্টেটমেন্ট নিয়ে গঠিত হয়, এবার অ্যাড নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। ইউজার ডিফাইন ফাংশনের বর্ণনা মেইন ফাংশনের উপরে কিংবা নিচে থাকে, কিন্তু ভিতরে নয়। এবার আসে ইউজার ডিফাইন ফাংশনের নাম আমরা কিভাবে দেব। ইউজার ডিফাইন ফাংশনের নাম দেওয়ার কিন্তু কিছু নিয়ম আছে, মনে রাখবা। ইউজার ডিফাইন ফাংশনের নাম দেওয়ার কিছু কিন্তু নিয়ম আছে, ওই নিয়মগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে অবলম্বন করতে হবে। আমরা ইতিপূর্বে কিন্তু ভ্যারিয়েবল নামকরণের একটা প্রোগ্রামে আমরা যখন চলক ব্যবহার করবো, সেই চলকের নাম কিভাবে লিখবো সেই নামকরণের নিয়মাবলী কিন্তু আমরা ইতিপূর্বে দেখছি। দেখো, প্রথম অক্ষর অবশ্যই অ্যালফাবেট হতে হবে, এবং ফাংশনের নামের প্রথম অক্ষরে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। তাহলে প্রথম অক্ষর অবশ্যই অ্যালফাবেট হতে হবে, এবং ফাংশনের নামের প্রথম অক্ষরে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, তবে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। কোনো বিশেষ চিহ্ন যেমন প্লাস, মাইনাস, হ্যাশ, স্টার এগুলো ব্যবহার করা যাবে না, তবে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। লাইব্রেরি ফাংশন বা কিওয়ার্ডের নামের সাথে মিলতে পারবে না। অর্থাৎ লাইব্রেরি ফাংশন যেগুলো আছে, মনে রাখবা প্রত্যেক ভাষার শব্দগুলো কিন্তু ফিক্সড। যেমন বাংলা ভাষার নিজস্ব শব্দ কিন্তু খুবই কম। তো এই স্টাইলে তোমরা সবগুলো শব্দ মুখস্থ করে ফেলতে পারো। ঠিক একইভাবে সি প্রোগ্রামেও তার নিজস্ব কিছু শব্দ আছে, সেই শব্দগুলো একেবারেই কম, তুমি চাইলে সেগুলো মুখস্থ করে ফেলতে পারো। ওই শব্দগুলো ব্যতীত, ওই শব্দগুলো এবং কিওয়ার্ড নামে একটা ওয়ার্ড আমরা পরবর্তীতে পাবো, লাইব্রেরি ফাংশন এবং বা কিওয়ার্ড এর নামের সাথে কিন্তু এই নামগুলো মিলতে পারবে না। যেমন ধরো স্কোয়ার রুটকে তুমি কখনোই ইউজার ডিফাইন ফাংশন হিসেবে নিতে পারবে না। সাইন, কস, ট্যান এই নামগুলোর সাথে কখনোই মিলতে পারবে না। তারপরে ইফ, এলস, ইফ এই নামগুলোর সাথে কিন্তু কখনোই মিলতে পারবে না। তারপরে হোয়াইল, আনটিল, ফর এগুলোর সাথে মিলতে পারবে না। অর্থাৎ লাইব্রেরি ফাংশন এবং কিওয়ার্ড এই নামগুলোর সাথে কিন্তু এই যে তোমার ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ তুমি যে ফাংশনটা দিবা সেটা মিলতে পারবে না। ফাংশনের নামের শেষে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, না হলে কিন্তু হবে না। ফাংশনের নাম তার কাজের সাথে মিল রেখে দেওয়া উচিত, তবে এতে বাধ্যবাধকতা নেই। তো আমি তো একটু আগে বললাম তোমাদেরকে যে তুমি একটা বই দোকান দিছো, কিন্তু উপরে লিখে রাখছো যে কুলিং কর্নার। তো বিক্রি করতেছো বই, উপরে নাম দিছো কুলিং কর্নার, তাইলে আসলে কিন্তু এটা আম, মানুষ বিভ্রান্তিতে পড়বে। তো তুমি নাম দিছো তোমার দোকান, সেটা তোমার ব্যাপার, কিন্তু আসলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি যখন ইউজার ডিফাইন ফাংশন তুমি কেন আনছো, ইউজার ডিফাইন ফাংশনের আবির্ভাব কেন হয়েছে, যে যিনি প্রোগ্রাম তৈরি করতেছেন তিনি তার পছন্দ মতো, তার সুবিধা মতো যে
ফাংশন তিনি পাচ্ছেন না, লাইব্রেরি ফাংশন, তখন তিনি কি করতেছেন? ফাংশন রচনা করতেছেন। তাহলে তিনি যদি ফাংশন রচনার সময় ফাংশনের তাৎপর্য, অর্থাৎ এই ফাংশন কেন ব্যবহার করছেন, তিনি যদি 2 মাস পরে বুঝতে না পারেন, তাহলে তিনি আর এই প্রোগ্রাম পরবর্তীতে আপডেট করতে পারবেন না। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে ফাংশনের নাম তার কাজের সাথে মিল রেখে দেওয়া উচিত। যদিও এতে বাধ্যবাধকতা নেই, তবে আমরা বলবো যে অবশ্যই কাজের সাথে মিল রেখে দেওয়া উচিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। ইউজার ডিফাইন্ড ফাংশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউজার ডিফাইন্ড ফাংশন সিকিউতে আসতে পারে, এবং পুরো ফাংশনের প্রসেসটা আমরা পরবর্তীতে আমরা যখন প্রোগ্রাম আলোচনা করব সেখানে আমরা আবারও পাবো, এবং তোমাদেরকে পুরো বিষয়টা, পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এমসিকিউর জন্য এবং অ্যাডমিশন টেস্টের জন্য। এরপরেও যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় আমার এই লেকচার দেখার পরে, অবশ্যই আমাকে প্রশ্ন করবে।